বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ধরনের কবিতা পাঠ করব। কবিতাটি হলো নবনীতা দেবসেনের লেখা লগ্ন। প্রথমে আমি নবনীতা দেবসেন সম্পর্কে কয়েকটি কথা বলে তারপরে আমি কবিতার বিষয়বস্তুতে যাব। বাংলা সাহিত্যে এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা নবনীতা দেবসেন। 1938 জন্ম, 2019 তার মৃত্যু। 72 নম্বর হিন্দুস্তান পার্কের ভালোবাসা নামক বাড়িটি তৈরি করেছিলেন তার পিতা সাহিত্যিক নরেন্দ্র দেব। এখানেই তার জন্ম হয়। মাতা রাধারানী দেবী। খুকুর জন্মের সময় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সদ্যোজাতর নাম রাখলেন নবনীতা। মেহের রাধারানী দেবীর মেয়ের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ শয্যায় শুয়ে রেখেছিলেন অনুরাধা। এই নাম রাখার 3 দিন পরেই শরৎচন্দ্র মারা যান। তবে রবীন্দ্রনাথের দেয়া নামটাই আনুষ্ঠানিকভাবে রয়ে যায়। সেই থেকেই খুকুর নাম হয়ে যায় নবনীতা দেব। কৈশোরেই নবনীতা লিখতে শুরু করেন কীর্তিবাস পত্রিকায় 3-4টি সংখ্যায়। আসলে নবনীতা দেবসেনের কবি হওয়া ছাড়া উপায় ছিল না। কবিতাকে হতেই হতো। তিনি নিজেই বলেছেন, এক কবির গর্ভে আরেক কবির ঔরসে আমার জন্ম। অর্থাৎ কাব্যচর্চার রুচি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। অতি অল্প বয়স থেকেই তিনি কবিতা লেখেন। তার প্রথম কবিতার বই প্রথম প্রত্যয়, যেটি প্রকাশ পায় 1959 সালে। তখন তার মাত্র 21 বছর বয়স। নবনীতা দেবসেন যখন কবিতা লিখতে শুরু করেন তখন বাংলা কবিতার খুব ভাঙচুর ঘটে চলেছে। তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হবার আগে পর্যন্ত শুধুমাত্র রবীন্দ্রনাথকেই পড়েছিলেন, আর কিছু পড়েননি। প্রেসিডেন্সি কলেজে বন্ধু সংসর্গেই এক নতুন কাব্যমহলের দরজা তার সামনে খুলে যায়। প্রথম প্রত্যয় রচনাকালে তাকে কবিতার যে ভাষা বেছে নিতে হয়েছে তার আত্মা তুলনামূলকভাবে নতুন হলেও তার শরীর পুরনো। এই কারণে কবিতাগুলির মন দিয়ে না পড়ে আধুনিক হিসাবে বিবেচনা করতে অনেকের অসুবিধা হতে পারে। আধুনিকতা দৃশ্যগত পোশাকের থেকেও বেশি মননের উপর নির্ভর করে। 1960 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরেই তার নামের সঙ্গে সেন পদবীটি যুক্ত হয়। তখন থেকেই আমৃত্যু নবনীতা দেবসেন নামই লিখেছেন। লগ্ন কবিতাটি এবার আমি পাঠ করে তোমাদের শোনাবো এবং তারপর বিষয়বস্তু এবং ছোট প্রশ্ন আলোচনা করব। কবিতাটা তুলনামূলকভাবে আয়তনে ছোট কবিতা। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে শুনবে, কারণ কবিতাটি আলোচনার পর আমি বিষয়বস্তু আলোচনা করব ও এই কবিতা থেকে সম্ভবত যত রকমের ছোট প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। নবনীতা দেবসেনের লেখা লগ্ন। তাদের সবাইকে ডেকে বললুম, তবে যাই। যত দূরেই যাও না কেন, ফিরতে তোমায় হবেই, তারা বলল। কিন্তু কেউ তো সে দেশ থেকে ফেরেনি। সেই চিরদিনের বিদেশে তারা হারিয়ে গেছে। সেই ছোট শিশু যে হামা দিতে দিতে গড়িয়ে পড়ল, ওই যে মেয়েটা পেয়ারা পাড়তে গিয়ে খসে পড়ল, প্রিয়ের কোল থেকে এড়িয়ে পড়ল যে তরুণী, কেউ তো ফিরল না। সবাই ফিরেছে, তারা বলল। সবাই সংহত হয়েছে একটি সজীব বিন্দুতে, যা তাদের নিয়েও তাদের ছাড়িয়ে আছে। তুমিও ফিরবে, কিন্তু কোন পথে? যাবার পথ তো আমার পদক্ষেপের সঙ্গে সঙ্গেই সৃষ্টি হবে, আর আমি অতিক্রান্ত হলেই তার বিনাশ। ফেরার পথ আমি কেমন করে চিনব? তারা জবাব দিল, যত দূরেই যাও না কেন, ফিরতে তোমায় হবেই।
যে বিন্দুতে দাঁড়িয়ে আছো আসলে তুমি সেই বিন্দুতেই থাকবে, কারণ তা অতিক্রম করা অসাধ্য। যে পথ তুমি এইমাত্র গড়বে সে পথ গড়া ছিল, চিরকাল গড়া থাকবে। আসলে কোনো কিছুই বদলায় না, আর সব কিছুই ছিল, থাকবে। তুমি কোথাও যাবে না, কারণ অন্যত্র অন্য কোনোখানে বলে কিছু নেই। বলা হয়ে গেলে তারা আমার বকুল, পারুল, শাল, পেয়ালেরা ওপর দিকে আঙুল তুলে দেখালো। যে আকাশ তারা চিরকাল দেখেছে, আর আকাশ ঠিক তেমন করেই বয়ে যেতে লাগলো, সময়ের নিঃশব্দ মুখর বৃষ্টি ঝরিয়ে। লগ্ন নবনীতা দেবসেনের একটি আধুনিক কবিতা, তাই হয়তো যাবার সময় বারবার আবার এসো কথাটি শুনতে চায় সবাই। তারা শব্দের অর্থ কবি নিজস্ব অস্তিত্ব বলেই মনে হয়। মায়াময় পৃথিবী থেকে ছেড়ে যেতে কেউ চায় না, কেউ চায় না নিঃশব্দে ঝরে পড়তে, তাই সবাইকে ডেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। আর কখনো হয়তো দেখা হবে না কারোর সাথে। প্রিয় পরিচিত ঘরের কোণ থেকে অতি প্রিয় গাছের ছায়া সবই ত্যাগ করে চলে যেতে হবে। আসলে কোনো কিছুই শেষ হয়ে যায় না, সমস্ত শেষ থেকে শুরুর সূচনা হয়। তাই যাওয়া শুধু চলে যাওয়া নয়, ফিরে আসার নামান্তর মাত্র। সে কথাই তারা বলেছে। আসলে মানুষ গ্রহান্তরের জীব নয়, চলে গেলেও আবার কোনোভাবে ফিরে আসতেই হয়। কবি চিরকালীন অস্তিত্ব অন্তরের মধ্য থেকে এই কথাই বলেছে যে চলে যাওয়া সহজ নয়। বারবার পিছন ফিরে যেমন মানুষ তার গন্তব্য দেখে, তেমনিভাবেই একটি মৃত্যু একটি নবজন্মের সূচনা করে, হয়তো অন্য পরিবেশে, কিন্তু সূচনা সে করেই। তাই ফিরতে সবাইকেই হয়। চলে গেলে আর ফিরে আসা যায় না। যে চলে যায় সে কোনোভাবেই ফিরতে পারে না। যে আকস্মিক দুর্ঘটনায় ছোট শিশু হামাগুড়ি দিতে গিয়ে গড়িয়ে পড়ে, তারা জীবনের বাগানে প্রস্ফুটিত হয়ে ওঠা হয় না। যে কিশোরী গাছে উঠে সবুজের সাথে নিজের সবুজ প্রাণসত্তাকে মেলাতে গিয়ে গাছের ফল পাড়তে যায় এবং ঢলে পড়ে মৃত্যুর কোলে, তার আর সবুজের অভিযান করা হয় না। যে প্রেমিকা তার প্রেমাস্পদের কাছে নিজেকে উৎসর্গ করে, তার কোলে শুয়ে সে জীবনের শ্রেষ্ঠ সময়কে উপভোগ করে, সে যখন ওই পবিত্রতম সম্পর্কের কোল থেকে গড়িয়ে পড়ে মৃত্যুর দিকে, তখন আর তার ফেরা হয় না। তারা কেউ ফেরেনি। সুতরাং কবি বা কী করে ফিরবেন এই নশ্বর পৃথিবীতে? চোখের সামনে প্রতিদিন বহু মৃত্যু ঘটে যায়, শুধুমাত্র শোকের ছায়া থাকে, আর তাদের ফেরা হয় না জীবনের যাত্রাপথে। কবিকে বলেছিলেন যে তারা ফেরেননি বলে মনে হয়েছে, আসলে তারা সবাই ফিরেছে, কারণ তারা সবাই সংহত হয়েছে একটি সজীব বিন্দুতে, যা তাদের নিয়ে তাদের ছাড়িয়ে আছে। তাই কবি ফিরবেন। আসলে এ কথা বলতে চাওয়া হয়েছে যে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও প্রিয়জনকে ভুলে থাকা সম্ভব নয়। হয়তো প্রতিদিনের জীবনযাত্রায় তাদের ছোঁয়া যায় না, কিন্তু অবসরে তারা ফিরে আসে, তাদের স্পর্শ করা যায় কল্পনায়, তাদের অনুভূতিকে নিয়ে আসে অতীত স্মৃতিচারণ। নয়নের সম্মুখে তারা থাকে না ঠিকই, নয়নের মাঝখানে তাদের ঠাঁই হয়ে যায়। তাই চলে গেলেও সবাই ফিরে আসে। কবিও ঠিক ফিরবেন, ফিরতে তাকে হবেই। এই কবিতা থেকে এবার আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। লগ্ন কবিতাটা কার লেখা? নবনীতা দেবসেনের লেখা। লগ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? লগ্ন কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয়ের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি 1959 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। কবির তখন বয়স ছিল 21 বছর। কবি সবাইকে ডেকে কি বলেছেন? কবি সবাইকে ডেকে বিদায় নিয়েছেন। তারা কবিকে কি বলেছিল?
তারা কবিকে এ কথাই বলেছিল যে যত দূরেই কবি যান না কেন ফিরতে তাকে হবেই। কিন্তু কেউ তো সে দেশ থেকে ফেরেনি। এ কথার অর্থ কী? কবি জীবনের পরপারে সেই মৃত্যু দেশের কথা বলেছেন যেখানে গেলে আর ফেরা যায় না। তারা হারিয়ে গেছে। কারা হারিয়ে গেছে? যে শিশু হামা দিতে গিয়ে গড়িয়ে গেছে, পেয়ারা পাড়তে গিয়ে যে মেয়েটা খসে পড়েছে, প্রিয় মানুষের কোল থেকে যে তরুণী এলিয়ে পড়েছে, তারা কেউ ফেরেনি। তারা কিভাবে ফিরেছে বলে মনে হয়? তারা একটা সজীব বিন্দুতে সংহত হয়েছে, যা তাদের নিয়েও তাদের ছাড়িয়ে গেছে। সবাই ফিরেছে। এই কথার অর্থ কী? মৃত্যুর পর জীবনের হয়তো শেষ হয়, কিন্তু শেষ হয় না স্মৃতির। সবাই বেঁচে থাকে প্রিয়জনের মনে। তাই আসলে কেউ মারা যায় না, শুধু তার দেহের মৃত্যু হয়। যাবার পথ কিভাবে সৃষ্টি করে, কিভাবেই বা তার বিনাশ ঘটবে? যাত্রাপথ কবির পদক্ষেপের সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে, আর বিনাশ ঘটবে কবি অতিক্রান্ত হলেই। আমি কেমন করে চিনব? কবি কী চিনবেন? কবি ফেরার পথ কিভাবে চিনবেন সে কথাই বলেছেন। তারা কি জবাব দিয়েছিল? তারা বলেছিল যত দূর কবি চলে যান না কেন তাকে ফিরতে হবেই। তা অতিক্রম করা অসাধ্য। কি অতিক্রম করা অসাধ্য? বস্তুত আমরা একটা বিন্দুতেই দাঁড়িয়ে থাকি। সেই বিন্দুকে অতিক্রম করা অসাধ্য। মানুষ আসলেই কি নিজে কিছু করতে পারে? না। এই কবিতা অনুযায়ী নিজের পথ সৃষ্টি করতে পারে না। অনন্তকালের গড়া পথেই সে হেঁটে চলে মাত্র। সব কিছু অপরিবর্তনীয় বলেই বলা হয়েছে। এই কবিতায় কোন রাবীন্দ্রিক পংক্তির ছায়া আছে? এই কবিতায় আছে হেতা নয় অন্য কোথা অন্য কোনোখানে বলাকা কবিতার এই পংক্তিটা এই কবিতার মধ্যে আছে। তুমি কোথাও যাবে না। কারণ কি? কারণ অন্যত্র অন্য কোনো খান বলে কিছুই নেই। এই কবিতায় কোন কোন গাছের কথা আছে? এই কবিতায় বকুল গাছের কথা আছে, পারুল, শাল, পেয়াল প্রভৃতির কথা আছে। সময়ের কি ঝরিয়ে আকাশ বয়ে চলে চিরকাল, সময়ের নিঃশব্দ মুখর বৃষ্টি ঝরিয়ে আকাশ চিরকাল বয়ে চলে। এটি কী ধরনের কবিতা? এটি আসলে একটি গদ্য কবিতা। লগ্ন কথার অর্থ কী? লগ্ন কথার অর্থ সময়। সাধারণত শুভ সময় বোঝাতেই লগ্ন শব্দটা ব্যবহৃত হয়। যেমন আমরা বিয়ের ক্ষেত্রে ব্যবহার করি যে লগ্ন বয়ে যাচ্ছে বা লগ্ন আছে এই সময়টা। এক কথায় এই কবিতার মূল ভাব কী? বৃত্তাকার পথে জীবন মৃত্যু আবর্তিত, লয় এবং সৃষ্টি একই বিন্দুতে দাঁড়িয়ে আছে। তাই এই বৃত্তকে অতিক্রম করার সাধ্য কারণেই। আমরা যেখান থেকেই আমাদের উৎস, আবার সেখানেই আমাদের বিনাশ। শুধু আমরা জীবনের মধ্যপথটা একটু খেলি, আবার আমরা সেই নির্দিষ্ট জায়গাতেই চলে যাই। কবি এখানে এই কথাটাই বলতে চেয়েছেন যে আমরা দুদিনের জন্য পৃথিবীতে আসি, আমার করি এবং আবার আমার মিলিয়ে গেলেই আমরা কিন্তু পৃথিবী থেকে চিরবিদায় নিই। সময় এলেই সময়ের ডাকেই আমাদের চলে যেতে হয়। কবিতাটা খুব ভালো করে শুনবে। আধুনিক কবিতা, গদ্য কবিতা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।